সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় রাজনীতিতে নির্বাচনী ঝড়। রাজনীতিতে নির্বাচনী ঝড়। ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে জাতীয় নির্বাচন হবে এমন ঘোষণা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোও মেনে নিয়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচনের আগে দুটি ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, সেখান থেকেও এক ধরনের ঝড়ের উৎপত্তি হয়েছে। ঝড়, ঘূর্ণিঝড় নানান দিকে নানান সময় নানান বাঁক নেয়। রাজনীতির মাঠের রাজনৈতিক দলগুলোর ঝড় কোথায়, কোন দিকে, কোন সময় কোন দিকে বাঁক নেবে সেগুলো বলা মুশকিল। এসব নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি সামরিক এবং রাজনীতি বিশ্লেষক। আপনার কাছ থেকে শুনবো আপনার বিশ্লেষণ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেহেতু একজন সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সাথে আছেন, আমরা তাকে দিয়ে শুরু করি। রাজনীতি, নির্বাচন আর বাংলাদেশের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী একটি অবিচ্ছেদ্য অঙ্গ। অন্তত আমি আমার জীবদ্দশায় যা দেখেছি, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে, এবং সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেয়। রাজনৈতিক দলগুলোও চায় যে নির্বাচন নির্ঝঞ্ঝাট হোক এবং সেনাবাহিনীর উপস্থিতি থাকলে, আর সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনীর প্রতি মানুষের শ্রদ্ধা এবং প্রেম এ তো আছেই। আপনার কাছ থেকে শুনি, আগামী নির্বাচন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারের নেওয়া পদক্ষেপ, নির্বাচনে হয়তো সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী সহ, সেনাবাহিনীর তো শুধু না, 3 বাহিনী তো থাকে, সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 লাখের মতো মানুষ বাংলাদেশে থাকবে। তার সাথে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপার থাকবে। আপনার কাছ থেকে শুনে আছি, এখন থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আপনার দৃষ্টিতে একজন সামরিক ব্যক্তিত্ব হিসেবে কি দেখেন? ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ভেরি ইন্টারেস্টিংলি আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই যে নির্বাচনে সামরিক বাহিনীর কার্যক্রম কি হবে বা কেমন হওয়ার কথা বা উচিত ছিল, তার আগে বলতে চাই যে আমি কিন্তু ব্যক্তিগতভাবেও আমার অল্প সময় চাকরি নিয়ে প্রথম নির্বাচনী ডিউটি পালন করেছিলাম 30th মে 1977, যেটা জিয়াউর রহমানের রেফারেন্ডাম ছিল। আমার দায়িত্ব ছিল যে ঢাকার অদূরে শিবালয় থানায় আমি ডিপ্লয়েড ছিলাম, ওখানে মানিকগঞ্জের। সেখান থেকে জাতীয় নির্বাচন তারপরে যতগুলো হয়েছে সবগুলোতে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওখানে উপস্থিত ছিলাম এবং দায়িত্ব পালন করেছি। এখন আপনারা যে বলছেন শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স, এই স্ট্রাইকিং ফোর্সে একটা মতদ্বৈধতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। বিকজ গত কিছু ইলেকশন, আওয়ামী লীগ যে ইলেকশনগুলো করেছে, এখানে কিন্তু আর্মিকে বলা হয়েছিল স্ট্রাইকিং ফোর্স। তারপরে তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকতো, তাদেরকে কেবল ডাকলেই তারা যেতে পারতো, নাহলে যেতে পারতো না, এরকম একটা ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু আমি যদি বলি আমার কথা, আমি যে কয়টা জাতীয় ইলেকশন বলেন বা রেফারেন্ডাম বলেন বা দায়িত্ব পালন করেছি, আমি কিন্তু সবসময় অন গ্রাউন্ডে ছিলাম। অ্যাজ লেফটেন্যান্ট, অ্যাজ ক্যাপ্টেন, অ্যাজ মেজর, ইভেন অ্যাজ লেফটেন্যান্ট কর্নেল, আমি কিন্তু গ্রাউন্ডে ছিলাম। এবং আমরা যখন পেট্রোলিং করতাম, আমার সাথে একজন ম্যাজিস্ট্রেট থাকতেন, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় কী হতো না হতো আমাদের কাছে তথ্য আসলে আমরা সাথে সাথে সেখানে চলে যেতাম এবং কাজ করতাম। সুতরাং শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স আখ্যা দিয়ে একটা বাহিনীকে একটা জায়গায় বসে রেখে তাদেরকে যদি আপাতত কোনো ব্যবহার না করা যায়, তাহলে এটা কিন্তু খুব কাজে আসবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আর স্ট্রাইকিং ফোর্স বলতে যদি আপনি বোঝান যে না, এটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করার জন্য স্ব-উদ্যোগে বিভিন্ন রাস্তায় টহল দিবে, বিভিন্ন এলাকায় যাবে, ভোট কেন্দ্রে যাবে, তাহলে ডেফিনেটলি দিস ইজ ফাইন, ইজ ওকে, এটা দায়িত্ব পালন করবে। এটা তো নির্ধারণ করবে নির্বাচন কমিশন, রাইট। তো সেই জন্য বলছি যে নির্বাচন কমিশন গত 3 বারের যে দায়িত্ব সেনাবাহিনীকে পালন করিয়েছে, সেটা কিন্তু জনগণ খুব একটা মেনে নেয়নি, বা আমরাও আমাদের সেনাবাহিনী জুনিয়র লেভেলে যারা আছে তারাও খুব একটা এই ব্যাপারে খুশি না বা সুখী না। তারা কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় বসে থাকতে চায় না। তারা যদি দায়িত্ব পালন করতেই হয়, আইন শৃঙ্খলা দেখতেই হয়, জনগণের নিরাপত্তা বা ভোটারদের নিরাপত্তা দেখতে হয়, তাহলে তাদেরকে সেখানে যেতে হবে, স্পটে যেতে হবে,
সেই স্পটে না গেলে তো তারা তো পরিস্থিতি বুঝতে পারবে না। আমরা যখন কথা বলছি তখন কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সশস্ত্র বাহিনী রাস্তায় আছে, তারপরেও কোথাও কোথাও মব হচ্ছে, আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, বিকজ সে তো সব জায়গায় পুলিশ থাকলেও সব জায়গায় দিয়ে সব সময় ওখানে তো আর সেনাবাহিনী সব জায়গায় সব সময় থাকতে পারছে না। বাট মব হওয়ার পরে বা কোনো ইনসিডেন্ট হওয়ার পরে বা যদি তথ্য থাকে, আগাম তথ্য থাকে, সেখানে ডেফিনেটলি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। এবং মব হওয়ার সময় বা তারপরেও কিন্তু আমি দেখেছি, টিভিতেও দেখেছি, আপনারা লাইভ দেখাচ্ছেন, যেখানে মব গিয়ে সেনাবাহিনীর সদস্যরা তার সাথে কথা বলছে, নেগোসিয়েশন করছে, কী করলে তাদের ভালো হবে, আমাদের ভালো হবে, সরকারের ভালো হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, সেটা কিন্তু নেগোসিয়েশন করছে। সুতরাং সেনাবাহিনী যে পাওয়ার নিয়ে চুপচাপ বসেছে তা না, তারা কিন্তু কাজ করছে। জি, আপনাকে ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে আসতে চাই। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত? আপনার কাছে তো অনেক প্রশ্ন, আসলে আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। যে আপনি নিশ্চয়ই আপনার বলারও অনেক কিছু আছে। জি, ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। ইতিমধ্যে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা তিনি চমৎকার বলেছেন সেনাবাহিনী কিভাবে কাজ করে নির্বাচনে, এবং আওয়ামী লীগের সময় শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, যেটি তিনি উল্লেখ করলেন, এবং তিনি নিজেও দায়িত্ব পালন করেছেন, কিভাবে দায়িত্ব পালন করেছেন সেটিও বললেন। তবে আমার প্রশ্ন হলো, সেনাবাহিনীকে 2018 সালে বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনীকে বসিয়ে রেখে নিশিরাতে নির্বাচন হয়েছে, এবং যেহেতু তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর উপরে দায় আসে কি না? যদি দায় না নিতে চাই, সেক্ষেত্রে সেনাবাহিনীর কোনো বক্তব্য আছে কি না, এখনও পর্যন্ত আমরা শুনি নাই। দ্বিতীয়ত, মবের যে কথা আপনারা বললেন, দেখেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য তাকে আক্রান্ত করেছে, রক্তাক্ত করেছে। এখনও পর্যন্ত নুরুল হক নূর ঢাকা মেডিকেলে ভর্তি। আপনি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তা হিসেবে এই ঘটনাকে আসলে কিভাবে দেখছেন? নুরুল হক নূর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি পরিচিত নাম। আমি যতটুকু শুনেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর অনেকে বিব্রত, যে কিভাবে সম্ভব নুরুল হক নূরের মতন একজন ব্যক্তির গায়ে কতিপয় সেনা সদস্য এইভাবে আঘাত করল। এটা নিয়ে অনেকে বিব্রত, এবং বিশেষ করে আমরা জানি শেখ হাসিনা সেনাবাহিনীর একটি অংশকে সে দলীয়করণ করার চেষ্টা করেছে। কিন্তু আপনারা সেনাবাহিনীর সদস্যরা কখনো প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করার মাধ্যমে যতটুকু অংশ কলুষিত করেছে, ওই অংশটুকু কেন আসলে আপনারা সংস্কার করতে চান না? হ্যাঁ, আমি দেখেছি যে সেনাবাহিনীর সাবেক কতিপয় কর্মকর্তা তারা বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলেছে যে এই বাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এই বাহিনীকে কলুষিত হতে দেওয়া যাবে না। সুতরাং হাসিনা যতটুকু এই বাহিনীকে কলুষিত করেছে ততটুকু আমাদেরকে অবশ্যই সংস্কার করতে হবে। কিন্তু সেই আলাপটা আসলে কেন করা যাচ্ছে না, এই বিষয়ে আশা করি আপনি যখন কথা বলবেন তখন উত্তর দেবেন। দ্বিতীয়ত, নির্বাচন নিয়ে বলি, দেখেন, বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে ব্যাপকভাবে মুখিয়ে আছে, নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ আছে। সেটা কিন্তু আমরা ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন, সেদিকে তাকালেই বুঝি যে মানুষের নির্বাচন নিয়ে আগ্রহ আছে। যদিও এই নির্বাচনগুলোতে নানান ধরনের অনিয়ম, নানান ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তবে শিক্ষার্থীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে যাচ্ছে, এটা আসলে আমাদের কাছে এক ধরনের আশা জাগানিয়া, যে মানুষের আসলে ভোটের প্রতি এক ধরনের আগ্রহ রয়েছে। শেখ হাসিনা 14 সালের একতরফা নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন, এই নির্বাচন করার মাধ্যমে মূলত দীর্ঘদিন মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষ ভোট দিতে পারেনি। যেমন আমার জীবনে আমি এখনও পর্যন্ত ভোট দিতে পারি নাই। আমি 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে আমি জিএস হিসেবে নির্বাচন করেছিলাম,
এবং নুরুল হক নূর ভিপি হিসেবে নির্বাচন করেছিল। আমরা ভিপি জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম, যদিও আসলে মাত্র 2টি পদের ঘোষণা দেওয়া হয়। তো যাই হোক, আমার সেই নির্বাচনে আমি অনেক ভোট পেয়েছিলাম, 6063, কিন্তু এর মধ্যে আমার ভোটটি নাই। কারণ ওই নির্বাচনে কারচুপি হচ্ছিল, জালিয়াতি হচ্ছে, শিক্ষকদের পাহারায় ছাত্রলীগ ভোট দিয়ে দিচ্ছে। তো এইগুলো ধরতে গিয়ে, এইগুলো মানে পরিদর্শন করতে গিয়ে নিজের ভোটটা নিজে আর ভোট দিতে পারি নাই। অথচ আমি কিন্তু 6063 ভোট আমার নামে দেখানো হয়েছে, যদিও আমার ভোট কেটে অন্যজনকে দেখানো হয়েছে, তারপরে এতগুলো ভোট আমি কিন্তু ভোট দিতে পারি নাই। তো আমার খুব আশা ছিল যে অন্তত 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে ভোট দিব, কিন্তু যে ধরনের পরিবেশ তৈরি করা হলো, অনাকাঙ্ক্ষিত ভোট দিতে পারি নাই। এবং এর ফলাফল কিন্তু হাসিনার পতন। শুধুমাত্র আমি না, আমার মতন অসংখ্য তরুণ যারা আসলে ভোট দিতে পারেনি, এবং প্রায় 4 কোটির কাছাকাছি তরুণ এইবার ভোট দিবে আমি যতটুকু শুনছি। এই তরুণদের ভোট আসলে নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তরুণ মানে তরুণ না, এই তরুণদের পরিবার রয়েছে, তারা তাদের পরিবারের সদস্যকে বোঝাবে, মাকে, বাবাকে, আত্মীয় স্বজনকে। সুতরাং আগামী নির্বাচন যত সহজ যারা মনে করছে, এত সহজ হবে না। আমার মনে হয় ইতিহাসের সেরা নির্বাচন হওয়ার যেমন সুযোগ আছে, ঠিক একইভাবে কঠিন নির্বাচন হওয়ারও সুযোগ আছে। আর সংস্কারের ব্যাপারে বলি, দেখেন, নির্বাচনের আগে তো সংস্কার দরকার, তাই না? কারণ এই যে এতগুলো মানুষ মারা গেল, জীবন দিল, যারা রক্তাক্ত, এখনো পর্যন্ত অনেকে আহত, অনেকে বিদেশে চিকিৎসা নিচ্ছে, দেশের হাসপাতালে ভর্তি। সংস্কার যদি এইবার না হয়, তাহলে তো আসলে মানুষের যে আশা, ভরসা, আকাঙ্ক্ষা, সেইটা তো আসলে পূরণ হবে না। সংস্কার নিয়ে আপনার কাছে আসবো, সংস্কার নিয়ে আসবো। আমি তাহলে মূল কথাটা একটু শেষ করে দিই। আসবো তো আপনার কাছে। জি, ওকে। জহুরুল আলম, রাশেদ খান আপনাকে ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করেছে, আগে তার জবাব দিন, এরপরে অন্য বিষয়ে যাই। প্রথম কথা হলো যে আমি অ্যাকচুয়াল প্রেক্ষাপটটা ওখানে কি ছিল আমরা এটা বলতে পারবো না। ওখানে কোন সেনাবাহিনী কার নির্দেশে এই অ্যাকশনটা করলো, এটা কিন্তু স্পষ্ট করে কোনো মিডিয়ায় এখনও আসেনি। তাছাড়া বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করছে, সেনাবাহিনী নিজেই করছে, হয়তো আমরা অল্প দিনে জানতে পারবো। আমি কিন্তু, যদি আপনি ক্ষমা করেন, আমি বলি, মিডিয়াতে স্পষ্ট বক্তব্য এসেছে। আমি নিজেও একাধিকবার প্রেস ব্রিফিং করেছি, বলেছি, নূরের পরিবার, তার সহধর্মিনী বলেছে, আমাদের অন্যান্য সহযোদ্ধারা বলেছে। সেখানে আমাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিং হচ্ছিল, সেখানে হামলা চালিয়েছে। সেখানে তো কোনো ধরনের বিশৃঙ্খলা বলেন বা আপনাদের ভাষায় মব বলেন, সেটা ছিল না। তারপরে আমাদের কার্যালয়ের ভিতরে হামলা চালানো হয়েছে, এমনকি যারা বাথরুমে আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে রক্তাক্ত করা হয়েছে, যারা লিফট র্যান, যারা লিফটের কাজ করে, তাদেরকে পর্যন্ত রক্তাক্ত করা হয়েছে। আমার এই ফোনে কিন্তু ভিডিও রয়েছে, বক্তব্য রয়েছে, আমি তাদের বক্তব্য ধারণ করে রেখেছি এবং বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। না, আমি এটাকে অস্বীকার করছি না। নূর একটা নাম, নূর একটা বাংলাদেশে একজন একটা বলিষ্ঠ কণ্ঠ, রাজনীতির বলিষ্ঠ কণ্ঠ। সুতরাং তার উপরে অন্যায়ভাবে কোনো হামলা হোক, এটা কেউই চাইব না। আমি একজন প্রাক্তন সেনা সদস্য হিসেবে চাইব না, এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর কোনো সদস্যরা চাইবে না। আমি সেই জন্য বলতে চাইলাম যে আমি এক্স্যাক্টলি এর প্রেক্ষাপটটা কেন, কোন প্রেক্ষিতে এই হামলাটা হলো, আমি এই বিষয়টা আমি অবগত খুব একটা নই। তবে আমার বিশ্বাস যে যদি কেউ সেনাবাহিনীতে এই অ্যাকশন করতে ভুল করে থাকে, ডেফিনেটলি আর্মি উইল টেক ইটস ওন অ্যাকশন অ্যান্ড হিল বি টেকেন ইনটু টাস্ক, নো ডাউট অ্যাবাউট ইট। যদি তারা ভুল করে থাকে, হিল বি টেকেন ইনটু টাস্ক। এই একটা চলে গেল। 2 নম্বর উনি বলছেন যে ভোটের ব্যাপারে যেটা কথাটা বললেন, হ্যাঁ, আমিও তো রাজনীতির সাথে জড়িত আছি। আমি গতকালকেও আমার নির্বাচনী এলাকায় ছিলাম। তো ভোটের ব্যাপারে আমি আপনার সাথে একমত। একটা কথা আমি বলতে চাই, যে একটা কথা আমি সেদিন একটা কোটেশন দেখলাম, খুব ইন্টারেস্টিং। তারা এই ঢাকা ডাকসু নির্বাচনের প্রেক্ষিতে বলেছে। আপনার নির্বাচনী এলাকা কোনটা? আমার নির্বাচনী এলাকা রাজশাহী 4 বাগমারা। হ্যাঁ, তারা একটা, আপনি কোন রাজনৈতিক দলের সাথে? আমি বিএনপি। তো এখানে যেটা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে ভোট দেয়নি, ভোট দিয়েছে আবরার ফাহাদ শাপলাকে। তারা ভোট দিয়েছে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে, নম্রতা, বিনয়ের পক্ষে। তারা আরও বলেছে
ছাত্রদল হেরেছে বিএনপির চাঁদাবাজির উগ্রতার কাছে, বাকশাস হেরেছে এনসিপির অদূরদর্শিতা ও বিভাজনের কাছে। আমি এই প্রসঙ্গে না, ছাত্রদল হেরেছে বিএনপির চাঁদাবাজির উগ্রতার কাছে, এই কথাটাই হয়তো আমার গায়ে একটু লেগেছে। কথাটা হয়তো বা ঠিক ততটা না। আমি যদি বলতে চাই যে এদের হারার কারণটা হয়তোবা যারা ওখানে ভোটার ছিলেন, যারা ওখানে যারা ওখানে ইলেকশন করেছেন, তারা তাদের কথাবার্তায়, আচার আচরণে এবং প্রতিশ্রুতিতে সাধারণ ভোটার বা ছাত্রছাত্রীদের মন জয় করতে পারেনি, তাদের কাছে যেতে পারেনি। যারা অন্য দলের যারা নির্বাচন করেছে তারা যেভাবে গেছে, বোধ করি তারা পারেনি। সেজন্য হয়তো বা এই ঘটনা ঘটেছে। এখন এই নির্বাচন জাতীয় নির্বাচনের উপরে প্রভাব ফেলবে কি না, এর উত্তরে কিন্তু রাজনীতিবিদরা বিভিন্ন মন্তব্য করেছেন। আমাদের দলের শীর্ষস্থানীয় অনেক নেতা এর সপক্ষে বলেছেন, বিপক্ষে বলেছেন। এটা এফেক্ট করবে কি করবে না সেটা এখনও সময়ের ব্যাপার। তবে আমরা এখন থেকে বলতে পারি যে, আমরা যদি মান্নার কথায় আসি, মান্নার কথা আগে বলেছেন যে আমিও তো 2বার ভিপি ছিলাম, কিন্তু আমি কোনো রাজনৈতিক দল গঠন করতে পারিনি, আমি সরকারে যেতে পারিনি, আমার দলও যেতে পারেনি। সুতরাং সেই প্রেক্ষিতে আমরা ধরতে পারি যে না, এটা হয়নি। কিন্তু আমি একটা কথা আপনাকে একদম স্পষ্ট করে বলি, কালকে আমি আমার রাজনৈতিক এলাকার একটা বাগমারা থানার একটা ইউনিয়ন ছিল দ্বীপপুরে, ওখানে আমি আমার সংযোগ করছিলাম, আমি প্রচারপত্র বিলি করছিলাম। হঠাৎ দেখি এক জায়গায় বেশ অনেক লোক ওখানে কথা বলছে, সবাই মাথায় টুপি পড়া কিন্তু না। তো আমি ওখানে গেলাম, ওখানে একটা জামাতে ইসলামের মিটিং হচ্ছে। কি হচ্ছে ওদের আলোচনার বিষয়টা কি? ঢাকার বিজয়কে তারা ওখানে পালন করছে, মিষ্টি খাচ্ছে, মিষ্টি বিতরণ করছে, এবং তারা বলছে যে পরবর্তী নির্বাচনে তারা কোথায়, কোন দল কীভাবে, কে কাজ করবে, এই বক্তৃতা তারা দিল। আমি ওখানে থাকলাম, আমি বললাম যে গুড, ভেরি গুড, ভালো কথা। আমরা আপনাদের কাছ থেকে বরং এই ঢাকসুর নির্বাচন থেকে আমরাও অভিজ্ঞতা নিতে পারি, লাইসেন্স নিতে পারি, লাইসেন্স নিয়ে সেভাবে আমরা কাজ করবো। আমি বললাম আপনারা নিশ্চয়ই মিষ্টিটা খাচ্ছেন কি ওই এই বিজয়ের জন্য? যে জি স্যার, আমরা সেই জন্যই খাচ্ছি। নাও আই থিঙ্ক অ্যাবাউট দি ইয়াং ভোটার্স দ্যাট হি ইজ টকিং অ্যাবাউট। আই এম টেলিং ইউ যে এখন কিন্তু জেনজির যুগ, তারপরে যে মিডিয়ার যুগ। এখন ঢাকায় যেটা হচ্ছে সেটা কিন্তু দাম করে সে অজপাড়া জানা যাচ্ছে। সো পিপল আর অ্যাওয়ার অফ ইট। সো যদি আমরা সতর্ক না হই আমাদের আচার আচরণে, আমাদের কথাবার্তায়, তাহলে কিন্তু রাজনৈতিকভাবেও কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। জি, আপনাকে ধন্যবাদ রাশেদ খান। আপনাকে থামিয়েছিলাম আপনি কথা দুঃখিত থামানোর জন্য, সংস্কার বিষয়ে কথা বলার কথা ছিল। জি, আপনি বলুন, সংস্কার বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি যেটি বলছিলাম যে নির্বাচন তো খুবই দরকার, নির্বাচনের বাইরে তো আসলে আর কিছু নাই। এবং এই সংস্কার, এটা তো আমরা আলোচনা করছি সংস্কার নিয়ে, বিচার নিয়ে, কিন্তু সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন। তো যতটুকু সংস্কার নির্বাচনের জন্য বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতার জন্য এবং রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে যতটুকু দরকার সেটি আমাদের করতে হবে। সংস্কার নিয়ে এখন নানান ধরনের মতপার্থক্য আমরা দেখছি, এবং বিভিন্ন দল বলছে নির্বাচনে যাবে, নির্বাচনে যাবে না, এইটা হলে যাবে, এইটা হলে যাবে না, নানান ধরনের বক্তব্য শুনছি। তো আমার কথা হলো যে নির্বাচনে যদি আপনি না যান তাহলে লাভটা কার? লাভটা শেখ হাসিনার। কারণ নির্বাচন না হলে দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যাবে। আমার রাইট? শিওর। দেখেন, এই যে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এটা তো ছোট্ট একটা নির্বাচন। যদি আপনি চিন্তা করেন যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন এতটুকু জায়গার মধ্যে বা আয়ত্তের মধ্যে, তারপরেও এই নির্বাচন ব্যাপকভাবে মানুষকে উদ্দীপনা তৈরি করছে। গ্রামের একটা মানুষ উদযাপন করছে, আপনি যেটি বললেন যে চায়ের দোকানে বা একটা পাড়া মহল্লায়। তার মানে কি? তার মানে নির্বাচনের যে ঝড়, যেটি আজকের এই টকশের আলোচ্য বিষয়, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এই ঝড়ের মধ্যে যে অংশ নেবে না, সে বরং মিস করবে যে এই ঝড়টা আসলে কেমন ছিল। সুতরাং এই ঝড়ের সাথে সবারই অংশ নেওয়া উচিত, এবং এই ঝড়ে আসলে কে টিকবে, কে ক্ষমতায় যাবে, সেটা কিন্তু ভালো কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সুতরাং আমি সব দলকে বলবো, দেখেন আমাদের দেশের 54 বছরের যে ইতিহাস, এটা খুব বেশি ভালো না। এটা না বিএনপির জন্য ভালো, না জামাতের জন্য, এমনকি আওয়ামী লীগের জন্য তো ভালো না। আওয়ামী লীগ তো নিজে
পতনের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। বা জাতীয় পার্টি বলেন, 14 দল যারা আওয়ামী লীগের দোসর ছিল, এমনকি এখন যারা আমরা রাজনীতি করছি এই প্রজন্মের যারা, যদি এইবার পরিবর্তনটা না হয় দেশের, তাহলে কিন্তু ওই আগের যে ব্যবস্থা সেখানে আমরা ফিরে যাব। এই জন্য আমরা তরুণ হিসেবে আমাদের কাছে প্রত্যাশা হলো যে আগে যারা যে ধরনের রাজনীতি করুক না কেন, এখন এই জনগণের যে মানসিকতা, এখন এই তরুণদের যে ধরনের চাওয়া পাওয়া, সেটার সাথে মিল রেখে রাজনীতি করতে হবে। এখন আর চাঁদাবাজির রাজনীতি মানুষ গ্রহণ করছে না। টেন্ডারবাজি, দখলদারিত্ব, বিভিন্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করা, দুর্নীতি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে একজন রাজনীতিবিদ জড়িত হবে, এগুলো মানুষের আর প্রত্যাশা না। সুতরাং যিনি রাজনীতি করবেন, আপনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, এম আই রাইট? জি। সুতরাং আপনার মতন ভালো মানুষরা রাজনীতিতে দরকার, যিনি বাজার দখলের সাথে জড়িত, যিনি মাস্তানি করেন, যার নামে মার্ডার মামলা রয়েছে, এই মানুষটিকে আসলে রাজনীতিবিদ হতে পারেন? কখনোই পারেন না। সুতরাং আমি সকল দলকে বলবো, নিজের দলের মধ্যে পরিশুদ্ধতা খুবই দরকার, ভালো মানুষকে জায়গা করে দিতে হবে। অন্যথায় মাস্তান, ক্যাডার এগুলো আসলে দলে পুষে রাজনীতিতে আসলে খুব ভালো করা যাবে না। এই জন্য আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, দেখেন, আসুন আমরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা নিজেদের দলে আমরা কিভাবে আসলে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে পারি, যারা ভোট কেন্দ্র পাহারা দিবে, ভোট চুরি করবে না, এবং প্রত্যেকটা দলের সাথে সমন্বয় থাকবে। যেমন আমাদের দেশে ভোট কেন্দ্র কারা দখল করে? রাজনীতিবিদরা করে, তাদের কর্মীরা করে, তাদের গুন্ডারা করে, এবং আমরা দোষ দিই পুলিশের, দোষ দিই আর্মির। আমরা রাজনীতিবিদরা যদি খুবই নিজেদের ভিতরে পরিবর্তনটা আনি যে আমরা চুরি করব না, ভোট কেন্দ্র দেখবেন কোনো দখল হবে না, কোনো অন্যায় হবে না, পুলিশের প্রয়োজন কেন হবে? পুলিশের প্রয়োজন হয় যে আমরা খারাপ, আমরা রাজনীতিবিদ হিসেবে খারাপ হওয়ার কারণে পুলিশের প্রয়োজন হয়, আর্মির প্রয়োজন হয়, অন্যথায় তো প্রয়োজন নাই। সুতরাং এই যে গণ অভ্যুত্থান হয়েছে, শিক্ষা নেন। এই গণ অভ্যুত্থান তো আগামীতে আপনার বিরুদ্ধে হতে পারে যদি আপনি আওয়ামী লীগ হয়ে যান। সুতরাং শিক্ষা নেন কিভাবে আসলে আগামীতে রাজনীতি করবেন। এই প্রজন্ম, দেখেন, আমরা বলতাম যে এই প্রজন্ম তো আসলে প্রতিবাদ করে না, কিন্তু এমন প্রতিবাদ করেছে, গুলি চালাচ্ছে, মানে স্লোগান এরকম যে বুকের ভিতরে ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, মানে গুলি খাওয়ার জন্য সবাই প্রস্তুত। অর্থাৎ এই প্রজন্ম যেভাবে আসলে সাহসী ভূমিকা রেখেছে, ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে, এমনকি শ্রমিকরা, এই গণ অভ্যুত্থানের সব থেকে বেশি শহীদ হয়েছে শ্রমিকরা। অর্থাৎ তাদের ভিতরে পরিবর্তনের জায়গাটা, যে হাসিনার যে জুলুম অত্যাচার, এটা মানুষ মানতে পারেনি। সুতরাং আগামীতে আর কোনো জুলুম, নিপীড়ন, অত্যাচার নেমে আসুক সেটা চায় না। বিএনপি বড় দল হিসেবে তাদের শীর্ষ নেতৃত্বের যে বক্তব্য, বিশেষ করে জনাব তারেক রহমানের একটি বক্তব্য আমি আজকে শুনলাম, তিনি বলছেন যে আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনাদের জন্যও ভীষণ বিপদ অপেক্ষা করছে। সুতরাং আপনারা শৃঙ্খলার মধ্যে আসুন। তিনি আরেকটি কথা বললেন, দেখেন, একটি অদৃশ্য শক্তি, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রাষ্ট্র নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। যেমন কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে কীভাবে ফিরিয়ে আনা যায় রিফাইন্ড আওয়ামী লীগ আকারে। এরপরে যখন সেটা হলো না, তখন জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, এবং এর সাথে আমাদের দেশের যারা আওয়ামী লীগের এজেন্ট, গোয়েন্দা সংস্থার একটি অংশ, প্রশাসনের একটি অংশ, তারা জড়িত ছিল, এমনকি ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তারাও জড়িত। তো এই বিষয়গুলো যখন আমরা খোলাসা করলাম, তখন কিন্তু আমাদের উপর আক্রমণ হলো। মানে মূল বিষয়টা আসলে এরকম যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে জাতীয় পার্টির মাধ্যমে। অর্থাৎ এই দেশ নিয়ে নানান ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র রয়েছে। এখন এইগুলো যদি আমরা একতাবদ্ধ না থাকি তাহলে তো আসলে হবে না। আজকে জামাতের সাথে বিএনপির যে বিরোধ, গণ অধিকার পরিষদের সাথে এনসিপির বিরোধ, আমি কথার কথা বলছি যে এই বিরোধগুলো তো আসলে আমাদেরকে খুব বেশি মানে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না। সুতরাং আমাদের মধ্যে একতা দরকার, আমাদের ভিতরে নিজেদের ভিতরে পারস্পরিক বোঝাপড়া দরকার, আমাদের ভিতরে চর্চা থাকবে, গণতন্ত্রের চর্চা। কিন্তু আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করছি যে ছোট্ট ছোট্ট ভিডিও, যেমন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছোট্ট ছোট্ট ভিডিও, মানে সামনে নাই পিছনে নাই, কাট করে ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে এক ধরনের গুজব। দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন? জি, কারা দিচ্ছে সেটা নিয়ে আর কি কথা বলবো, আসলে সবাই জানে কারা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে ভিপি প্রার্থী ছিল, তার বিরুদ্ধে সকালবেলা অভিযোগ আনা হলো সে আচরণবিধি লঙ্ঘন করেছে। একটার সময় মিডিয়া সংশোধনে দিল যে এইটা আসলে সঠিক না। সেই সকাল থেকে একটা পর্যন্ত যে পরিমাণ ভোট যে ক্ষতি হওয়ার তা তো হয়ে তিনি পেতেন, সেই ক্ষতি তো হয়ে গেল।
ঠিক একইভাবে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা ডাকসুর জন্য সেই অনশন করলো, ডাকসু আদায় করলো, একমাত্র ব্যক্তি হিসেবে সে উদ্যোগটা নিয়েছে এবং সে 4 বার জেল খেটেছে। সে 11টি মামলা তার নামে, তার বিরুদ্ধে একটি গুজব ছড়িয়ে দেওয়া হলো সে তো মানে রেগুলার শিক্ষার্থী না, সে তো আরও কয়েক বছর আগে তার পড়াশোনা শেষ হয়ে যেত। অথচ এই ছেলেটি গণতন্ত্রের জন্য ন্যায়ের পথে সংগ্রাম করতে গিয়ে এতবার কারাবরণ করার কারণে সে কিন্তু পড়াশোনা ঠিকমতো শেষ করতে পারেনি, তাকেও কিন্তু এইভাবে মানে তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ আমাদের আগামী নির্বাচনের সবথেকে বড় যে সমস্যা বা সংকট সেটি হলো এই গুজব। এই গুজবকে কিভাবে আমরা সবাই মিলে প্রতিরোধ করতে পারি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জহুরুল আলম, গুজব একটা বড় ব্যাপার। সে গুজব আমি আপনার বিরুদ্ধে ছড়িয়ে দিতে পারি, আমার নাম দরকার নেই যে আমি আপনার নামে যদি গুজব ছড়িয়ে দিতে চাই তাহলে আমার নামেই ব্যবহার করতে হবে এমন না, বা তার নামেও যদি নির্বাচন কমিশন কিন্তু এআইয়ের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন হয়েছে যে নির্বাচনে এআই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুজব এবং এআই থেকে বেঁচে থেকে কিভাবে সঠিক এবং সাধারণভাবে স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠান করা যায়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে জহুরস ভয়েস। আমি এক্স্যাক্টলি কয়েকদিন আগে চিফ ইলেকশন কমিশন বলেছিলেন যে এবার সন্ত্রাসের চাইতে এআই এর এফেক্টটা বেশি হবে নেক্সট ইলেকশনে। তো আমি এটা দিয়ে কথা বলেছিলাম যে কি করা যায়, কারণ আমি দেখেছি যে বিএনপির পক্ষে 100 জন তরুণ নেতা ফাইনালি সিলেক্টেড করে তাদের নাম আসন ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম প্রচার করছে, ইউটিউবে আছে। এখন আমি যেহেতু একটা দলের নির্দিষ্ট কাজ করি, ওনার প্রেক্ষিতে আমি একটা সুন্দর কথা বলেছেন যে এবার যদি সচেতন না হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক সচেতন না হলে রাজনীতিতে অপরিণামদর্শী বা অযোগ্য লোকের আগমন ঘটবে, যাতে করে ভবিষ্যতে আমাদের ন্যাশনাল ইউনিটিটা নষ্ট হবে এবং আমাদের জাতীয় পলিটিক্সও নষ্ট হবে। আপনারা বোধহয় শুনেছেন যে আমাদের ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের বিএনপির মাধ্যমে 3টা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন উনি কারা কারা এবার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, যারা গণতন্ত্র পুনরুদ্ধারে ত্যাগ স্বীকার করেছেন এরকম নেতানেত্রী। 2 নাম্বার, সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকায় যারা ভালো মানুষ হিসেবে পরিচিত। 2 নাম্বার। 3 নাম্বার হলো ভোটের রাজনীতিতে যারা এগিয়ে আছে, অর্থাৎ যাকে নির্বাচিত করা হলে এলাকার জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তাকে ভোট দিবে। এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি বিএনপি থাকে, আমার বিশ্বাস যে ভালো, সৎ এবং যোগ্য লোকরাই মনোনীত হয়ে জাতীয় ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে করে সত্যিকার অর্থেই একটা ভালো সংসদ তৈরি হবে। নেক্সট উনি একটা কথা বলেছেন যে আমরা let us be call spade a spade। ভারত এর কি বলবো, ভারতকে তোষামোদি করে যদি ভবিষ্যতে কেউ রাজনীতি এই দেশে করতে চায় তাহলে এদেশের এই ইয়াং ছেলেপেলেরা, ইয়াং জেনারেশনটা, বর্তমান জেনারেশনটা আমরা তো কখনোই করবো না। ইয়াং জেনারেশনটা আমরা মনে করতাম, উনি যেটা বললেন ইঙ্গিত দিলেন যে আমরা মনে করতাম যে ইয়াং জেনারেশনের বোধহয় কিছু বলে না, কিছু প্রতিবাদ করে না, কিন্তু তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে নো, ইউ আর নট রং, দি কান্ট্রি ইজ আওয়ার্স, দি মাদারল্যান্ড ইজ আওয়ার্স, উই আর অল বাই আওয়ারসেলভস। এই দেশে অন্য কারো নাক গলানো আমরা পছন্দ করব না, এবং সেটাই কিন্তু আলটিমেটলি এই জুলাই আন্দোলন হিসেবে আমাদের কাছে এসছে, যাতে করে সত্যিকার অর্থে আমরা ফ্যাসিবাদ এবং স্বৈরাচার হাসিনার থেকে মুক্ত হয়ে আমরা একটা ভালো পথে অগ্রসর হচ্ছি। এখন এই অবস্থায় যদি যে কোনো দল যদি ভারতের তোষামোদি করে বা অন্য কোনো দেশের তোষামোদি করে রাজনীতি সেদিকে আগায় নিয়ে যায়, দে উইল বি হ্যাভিং এ ভেরি ব্যাড টাইম, আই ক্যান টেল ইউ দিস মাচ। আবার এই ইয়াং ছেলেরা মাঠে নামবে এবং এরা কিন্তু তাদের দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু করা দরকার তারা আরও করবে। জি, ধন্যবাদ আপনাকে। রাশেদ খান, আপনাকে দিয়ে শেষ করতে চাই, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? দেখেন, মাসখানেক ধরে আসলে দেশের অবস্থা, দেশের আইন শৃঙ্খলা খুব বেশি ভালো না, এবং এইটা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন। বিভিন্ন জায়গায় নানান ধরনের সংকট, আন্দোলন, যেটাকে কেউ কেউ মব বলছে, আবার
সব আন্দোলন মব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন মনে করেন যে কিছু মানুষের দাবি দেওয়া, যারা চাকরি বাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন গার্মেন্টস কর্মীদের, এটাকে তো আমি আপনি মব বলতে পারি না। বা যারা অটোরিকশা চালায়, যখন এটি আসলে বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে, তারা আন্দোলন করছে, এটাকে মব বলা যায় না। এটা হতে পারে যে তারা হয়তো সঠিক বক্তব্য আমাদের সামনে হাজির করতে পারছে না। তো যাই হোক, আবার কিছু কিছু ঘটনা মব, যেমন গুলশানে একটা মবের ঘটনা ঘটলো, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়কের নাম আসলো, এবং একই সাথে স্কুল থেকে কলেজ থেকে শিক্ষককে টেনে হিসড়ে নামানো, এগুলো আমি পছন্দ করি না। এটি হতে পারে যে কেউ যদি ফ্যাসিবাদের দোসর হয়ে থাকে, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বিরুদ্ধে যিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা ভিসি, তার কাছে অভিযোগ দেওয়া যায়, প্রয়োজনে মামলা করা যায়। যেমন আমরা দেখলাম যে মখা আলমগীর, যাকে বলা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে যিনি ওই জনতার মঞ্চ গঠন, অর্থাৎ সচিবালয় থেকে সচিবদেরকে নিয়ে আসা এবং আরেকটি সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সরকারি কর্মকর্তারা তো আর এইভাবে এটা করতে পারে না। তো এই ধরনের যে কাজটি করেছিলেন একজন সচিব, তিনি অতি সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ এই যে আইনের মাধ্যমে যদি কেউ অ্যারেস্ট হয়, সেটা আলাদা কথা, কিন্তু আপনি তো কারোর উপর মাপ সৃষ্টি করতে পারেন না। মনে করেন যে একজন ব্যক্তি, সে হতে পারে আপনার যে কোনো দলের, সেই ব্যক্তির উপরে মাপ সৃষ্টি করা, আমি এটাকে পজিটিভভাবে দেখি না, বরং আইনের মাধ্যমে যদি আমরা কিছু করতে পারি সেটা বেটার। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি মাঝখানে 2-1 মাস কিছুটা সফল হয়েছিলেন। শুরুর দিকে তার আমরা ব্যর্থতা দেখলাম, এবং নির্বাচন ঘনিয়ে আসছে, এই অবস্থায় তিনি ব্যর্থ হচ্ছেন। তিনি বলছেন যে আমাদের পুলিশের, আমাদের আর্মির, আমাদের র্যাবের, আমাদের বিজিবির সবার প্রস্তুতি রয়েছে, অথচ এখন নির্বাচন ঘনিয়ে আসছে আর এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে নির্বাচনটা আসলে কেমন হয় সেটি নিয়ে সংশয় রয়েছে। আমরা শেষ করব। জি, আমার শেষ বক্তব্য হলো যে এই ক্ষেত্রে এই সরকারকে আসলে আমাদের সবার সহযোগিতা না করলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না, সম্ভবও নয়। কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দশর যারা ছিল, তারা কিন্তু কিভাবে নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতি ঘোলাটে করা যায় সেই চক্রান্ত করছে। ইতোমধ্যে আপনি দেখেছেন তাদের মিছিলে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে, যেটা ধানমন্ডিতে, উত্তরাতে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কিন্তু প্রায় ঘন ঘন মিছিল করতেছে। এমনকি জুম্মার নামাজের পর মসজিদ থেকে তারা বের হচ্ছে, বোঝা যাচ্ছে না, মানে একসাথে মসজিদে নামাজ পড়ছে এবং হুট করে একটি ব্যানার বের করে তারা কিন্তু মিছিল করছে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু সেই জামাতের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আগে দিত যে মসজিদ থেকে মিছিল বা অন্যান্য ইসলামিক দল, ঠিক একইভাবে আওয়ামী লীগ এই ধরনের মানে মসজিদ থেকে মিছিল বের করা শুরু করেছে। সংসদ ভবনের সামনে যখন মিছিল করে, অবশ্যই আওয়ামী লীগ, আমরা জানি যে সময় 75-এর পরে আওয়ামী লীগকে ফিরে আসতে অনেক কষ্ট হয়েছে, এবং বাংলাদেশের যে ইতিহাস, রাজনীতির ইতিহাস, যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় সফল মানে হয়েছে, এই ধরনের একটা বক্তব্য সামনে হাজির করা হয়। দেখেন আওয়ামী লীগ কিন্তু এখন ফিরে আসতেছে, এবং আমাদের যারা আমরা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তাদের কারো না কারো সহযোগিতা নিচ্ছে, প্রশাসনের সহযোগিতা আছে, সরকারের সহযোগিতা আছে। এখন এইগুলো যদি আমরা চিহ্নিত করে বন্ধ করতে না পারি, আওয়ামী লীগের মিছিল আপনি এখন দেখতেছেন যে 500, কদিন পরে দেখবেন 5000, তখন কি করবেন? এভাবে তো আওয়ামী লীগ ফিরে আসবে। সরকারের মনের মধ্যে, জনগণের মনের মধ্যে কিন্তু এই মানে অভ্যাস বা মেনে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয় না, যে মিছিল করতেছে, আজকে একটু, কালকে একটু, পরশুদিন একটু বড় হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এইভাবে আমাদের মেনে নেওয়ার অভ্যাস তৈরি হবে, আওয়ামী লীগ ফিরে আসবে। আর আওয়ামী লীগ যদি ফিরে আসে, তখন কিন্তু আজকে আমি আপনি কথা বলছি, ওই সময় যেটি হতো না, যে টকশো শেষ করে মাত্র বাইরে গেছে, ডিজিএফআই কিন্তু তুলে নিয়ে গেছে। সেই ডিজিএফআইয়ের কি সংস্কার হয়েছে? সেই গোয়েন্দা সংস্থার সংস্কার হয়েছে, পুলিশের সংস্কার হয়েছে, র্যাবের হয়েছে। এই সরকারের 1 বছর অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত সরকার প্রশাসনের সংস্কার করে নাই। সুতরাং এই আওয়ামী ফ্যাসিবাদকে জিইয়ে রেখে কিভাবে তারা নির্বাচনটা করতেছে আমি জানি না। আমার সর্বশেষ কথা হলো, হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এইটা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্ভব কিনা আই ডোন্ট নো, কিন্তু এই ফ্যাসিবাদ আগামীতে যে সরকারই আসুক না কেন, ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব তাকে নিতে হবে। অন্যথায় এই ফ্যাসিবাদ যদি এইভাবে জিইয়ে রেখে কেউ রাষ্ট্র চালাতে চায়, সে পুরোপুরি ব্যর্থ হবে, যেমনটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখছি। ধন্যবাদ রাশেদ খান। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম, আপনাকে ধন্যবাদ।
সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।